Football's biggest stage is back and the history is already being written. অবশেষে অফিসিয়ালি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়ে গেল এবং মেক্সিকো তাদের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে শুরু করলো। সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন এই বিশ্বকাপকে ঘিরে ডি বক্সে। আমি নীল হুরেজাহান আছি আর আমার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক গোলরক্ষক বাংলাদেশ জাতীয় ফুটবল দল আশরাফুল ইসলাম রানা। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা মনে হয় খুব এক্সাইটেড, যদিও টাইমিংটা এশিয়ান হিসেবে আমাদের জন্য একটু অড। অনেক রাত জেগে প্রায় ভোর রাতে আমরা এখন শো করছি, কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ মানে এক অন্যরকম উন্মাদনা। অনেককেই কিন্তু আমরা আমাদের সাথে আজকে জেগে থাকতে দেখেছি। আপনি কেমন উপভোগ করছিলেন আজকের প্রথম ম্যাচ? না, ডেফিনেটলি দেখেন, আসলে ওয়ার্ল্ড কাপ তো 4 বছর পর হয়, আর এই ফুটবলটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট গেম। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। এটার প্রতি আসলে মানুষের এক্সাইটমেন্টটা বেশি থাকে, আর আমরা যারা বাঙালি আছি আসলে আমরা ওয়ার্ল্ডের অনেক দেশগুলোকে আসলে সাপোর্ট করি, আমরা ফুটবল খেলাটাকে আসলে এনজয় করি। তো আমাদের যদিও এই মানে আমাদের টাইমিংটার একটু ঝামেলা আছে, তো তারপরও আসলে যেহেতু আমরা ফুটবল লাভার, তো অফকোর্স আমরা আসলে ফুটবলটাকে এনজয় করি এবং ওয়ার্ল্ড কাপটাকে অবশ্যই আমরা আজকে ফার্স্ট স্টার্ট হলো, তো ওয়ার্ল্ড কাপটা তো হোপফুলি আমরা এনজয় করব। ফার্স্ট স্টার্ট এবং এবারের অনেক কারণেই কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপটা বিশেষ। এমনিতেই ফুটবল মানেই বিশেষ, ফুটবল ওয়ার্ল্ড কাপ মানে বিশেষ। 4 বছর পরে এসে সেই এক্সাইটমেন্টটা আরেকটু বেশি থাকে। এবার প্রথমবারের মতো অনেক নতুনত্ব আছে। প্রথমবারের মতো 48টি নেশন, 104টি ম্যাচ, সেই সাথে প্রথমবারের মতো 3টি দেশ মিলে বা 3টি হোম গ্রাউন্ড ভেন্যুতে আসলে ওয়ার্ল্ড কাপ হোস্ট করা হচ্ছে। এই ব্যাপারগুলো কেমন লাগছে? নতুনত্বগুলো একজন ফুটবলার হিসেবে কেমন দেখছেন? না, ডেফিনেটলি দেখেন, আসলে আপনার আমেরিকা বা কানাডা, মেক্সিকো, যে ওরা 3টা দেশ মিলে যে ফুটবলের আয়োজন করছে, আসলে দেখেন এইখানে অবশ্যই অনেক এটা বড় পরিসরে হচ্ছে। তো এরকম ওয়ার্ল্ড কাপ কিন্তু এরকম আয়োজন আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপগুলোতে কিন্তু ছিল না। সো ডেফিনেটলি এটা নতুন সংযোজন, এটা অবশ্যই আমরা এটা এনজয় করছি। তো আমার কাছে মনে হয় এটা অনেক পজিটিভ ব্যাপার। পজিটিভলি দেখছেন তাহলে? পজিটিভ যেমন আজকে যদি আমরা ওপেনিং ম্যাচের কথাই বলি, সাউথ আফ্রিকাকে কিন্তু আমরা প্রায় দীর্ঘ 16 বছর পরে আবার বিশ্বকাপে দেখলাম, হয়তো এই জন্যই যেহেতু 48টি দলকে আমরা আসলে এবার খেলতে দেখছি, সেই সুযোগটা পাচ্ছে। একই সাথে আজকের ম্যাচের কিন্তু একটা বেশ দারুণ কাকতালীয় ব্যাপার আছে। 2010-এর ওপেনিং ম্যাচটা ছিল সাউথ আফ্রিকা এবং মেক্সিকোর, সেটাও সম্ভবত 11 জুনই ছিল, এবং 16 বছর পরে আবারও ওপেনিং ম্যাচ এই দুটো দলের, সেটি সম্ভবত জোহানেসবার্গে ছিল। এবং এই 48টি দল খেলার জন্য আবার সাউথ আফ্রিকাকে দেখলাম। মেক্সিকো যদিও ভালো একটা জায়গায় আছে, টানা 8টি ম্যাচ তারা জিতে আসলে এই টুর্নামেন্টে এসেছে। মেক্সিকোর খেলা আজকে কেমন উপভোগ করেছে? না দেখেন, আসলে আমরা শুরুর থেকে যে জিনিসটা আসলে চিন্তা করছিলাম যে মেক্সিকো হয়তো সাউথ আফ্রিকাকে ডোমিনেট করবে, কারণ সাউথ আফ্রিকা দেখেন দীর্ঘ 16 বছর পর কিন্তু ওয়ার্ল্ড কাপে ব্যাক করছে। তো স্বাভাবিকভাবে তাদের একটা তো লম্বা সময় পর যে এখানে আবার মেক্সিকোর হোম অ্যাডভান্টেজ আছে, তো মেক্সিকো ডোমিনেট করবে। তো ম্যাচের আসলে আমরা যে ফুল যে ভিউটা দেখলাম, আসলে তো সত্যি যে মেক্সিকো টানা 90 মিনিটস আসলে কিন্তু ডোমিনেট করেছে সাউথ আফ্রিকাকে। এখানে কি একটা তো হচ্ছে মেক্সিকো ডমিনেট করা বা বেটার একটা পারফরমেন্স ওয়াইজ বেটার ফর্মে থাকা, নিজের হোম গ্রাউন্ড, সে একটা উচ্ছ্বাসের জায়গা আছে। অন্যদিকে সাউথ আফ্রিকার ক্ষেত্রে কি এতদিন পরে এসে ওয়ার্ল্ড কাপের সেই প্রেশারটাও কি কিছুটা কাজ করেছে? দেখে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে প্রেশার তো একটু ছিলই, কারণ লম্বা সময় পর ওয়ার্ল্ড কাপে ব্যাক করে, তারপরে ওপেনিং ম্যাচ। আর আপনি যদি সত্যি কথা বলি যে দুইটা দেশের খেলার প্যাটার্নটা কিন্তু আসলে দুই রকম। আফ্রিকান নেশনস ন্যাচারালি ওরা পাওয়ার ফুটবল খেলে, আর এইখানে আপনার মেক্সিকো এইখানে আপনার স্কিল ফুটবল খেলবে, স্বাভাবিক সেই জিনিসগুলো কিন্তু মাঠের ভিতরে আসলে ছিল, আমরা সেই জিনিসগুলো আসলে দেখতে পেরেছি। বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ম্যাচটি, এবং ওয়ার্ল্ড কাপ মানে শাকিরার নামটা তো ঘুরে ফিরে আসে, এবারও দায় নিয়ে ওয়ার্ল্ড কাপের সাথে তিনি সংযুক্ত হলেন। যেহেতু 3টি দেশ হোস্ট করছে, তো 3টি আলাদা আমরা ওপেনিং সেরেমনি সেটাও দেখতে পাবো। আজকে তো মেক্সিকোতে হলো ওপেনিং সেরেমনি, তারপর খেলা শুরু হওয়া। এই যে বলছিলেন মেক্সিকোর এক ধরনের একটা প্রেশার আছে হোম গ্রাউন্ডের,
স্কিল দিয়ে খেলা জেতার, অন্যদিকে সাউথ আফ্রিকারও প্রেশার আছে যে অ্যাটলিস্ট যাতে এই রাউন্ডটা তারা পার করতে পারে বা বেটার কিছু করতে পারে, যেহেতু দীর্ঘদিন পর আসলে ওয়ার্ল্ড কাপে পদার্পণ ঘটেছে। এই খেলাটার মধ্যে যে হাড্ডাহাড্ডি একটা লড়াই, এবং সেটা কতটা টান টান উত্তেজনা তো থাকেই, কিন্তু যেভাবে রেড কার্ড 3টি পর্যন্ত গড়িয়েছে, ইয়েলো কার্ডে গড়িয়েছে, সেটা কেমন দেখলেন? তার মানে দু দলের মধ্যেই এক আগ্রাসী মনোভাব ছিল। না, এটা আসলে দেখেন, যেহেতু মেক্সিকোর দেশে খেলছে, তো মেক্সিকোর সাপোর্টাররা ওইখানে ছিল, মেক্সিকোর চেষ্টা ছিল তাদের পারফরমেন্সটা শো করা। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তারা নিশ্চয়ই চাইবে না যে আসলে নিজের দেশের দর্শকদের হতাশ করার জন্য। তো সেই জিনিসটা তো আসলে ওদের ভিতরে, আর নিজের হোম গ্রাউন্ডে নিজের দর্শকের সামনে খেলা, এটা কিন্তু এক্সট্রা এনার্জি দেয়। তো আমার কাছে মনে হয় মাঠের ভিতরে সেই জিনিসগুলো আসলে কাজ করছিল। আর রেড কার্ডটা আসলে দেখেন, আমি যদি ভুল না বলি 92 মিনিটসে আপনার মেক্সিকোর প্লেয়ার হ্যাঁ রেড কার্ড খেলো। আর আপনার আফ্রিকার দুইটা প্লেয়ার, বাকি দুইটা তো আগেই রিসিভ করেছে। আসলে রেড কার্ড খেলারই অংশ। তো আমার কাছে মনে হয় যে রেড কার্ড বা ইয়েলো কার্ড এটা থাকবে। তো এটা ফুটবলের সাথে সংযুক্ত। তো ফুটবলকে আসলে রেড কার্ড বা ইয়েলো কার্ড ছাড়া তো আসলে ফুটবল পসিবল না। এখানে আসলে বডি কন্ট্যাক্টিং গেম, এখানে রাফ ট্যাকেল হয়, যেগুলো আসলে নেগেটিভ ট্যাকেলগুলো হয় সেগুলোতে আসলে কার্ড শো করা হয়। সো সেই ব্যাপারটা তো থাকছে। এবার কিন্তু অনেকগুলো নীতির পরিবর্তন, মানে রুলের পরিবর্তন ঘটেছে। সেটা হয়তো রেড কার্ডের ক্ষেত্রেও আছে বেশ কিছু, যে কার্ড কেমন হবে, টাইমিংটা কেমন হবে, অনেক ক্ষেত্রেই বেশ কিছু রুলস আমি শিওর যে আপনি হয়তো দেখেছেন। এবারে নতুন নিয়মগুলো নিয়ে কি মনে হয়? যে অনেকে বলছে, আমি যেমন মিক্সড রিয়াকশন পাচ্ছিলাম আশেপাশ থেকে, কেউ বলছে ভালো হয়েছে, কারণ অনেক প্লেয়ারকেই দেখি অযথা সময় নষ্ট করে অনেক বেশি। সো এগুলো নিয়ে এবার একটু স্ট্রিক্ট কিছু রেগুলেশন চালু করেছে ফিফা। অনেকে আবার বলছে যে অনেক বেশি রুল করলে আসলে হয়তো বোরিং হয়ে যাবে, এটাকে ফ্লো করতে দেওয়া উচিত। আপনার কাছে কি মনে হয়? না, আসলে দেখেন, আপনার ফুটবলের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে বর্তমানে মডার্ন ফুটবলের সময়ে। যে আগের ফুটবলের সাথে আপনি দেখবেন, আগের ফুটবল খেলার ভিতরে অনেক সময় কিন্তু আপনার ওয়েস্ট করা হতো, কিন্তু এখন কিন্তু যখন খেলা শেষের দিকে, রাইট, খেলাটা ফাস্ট করার জন্য যেন টাইম কিল না করতে পারে, সেই জন্য কিন্তু অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে দিন দিন ফুটবল আগাচ্ছে, সময় আগাচ্ছে। আমার কাছে মনে হয় যে নতুন রুলস আসছে, হয়তো বা অ্যাডাপ্ট করতে হয়তো একটু সময় লাগছে, কিন্তু আমার কাছে মনে হয় যখন আপনার এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন আর প্রবলেম হবে না। সেটাই, রুল যেহেতু চালু করা হয়েছে সেটা ভালোর জন্য, খেলার বেটার করার জন্যই হয়েছে। আজকে যেমন আমরা এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দেখছিলাম, অনেকগুলো বলছিলাম এবারের বিশ্বকাপে কি নতুন হচ্ছে, কি ইতিহাস শুরু হওয়ার আগেই আসলে ইতিহাস রচিত হয়ে গেছে। এস্তাদিও আজতেকাও কিন্তু বিকামিং দ্য ফার্স্ট স্টেডিয়াম যেটি টানা মানে যেটি 3টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করলো। আর কোনো স্টেডিয়াম এখন পর্যন্ত 3টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করেনি। 1970-তে, 1986, আর দীর্ঘ বছর পর 2026-এ। তো সেই জায়গা থেকে মেক্সিকানদের আনন্দের ব্যাপারটাই আছে, যেটা আসলে আমরা দর্শক সারিতে সেই উচ্ছ্বাসটাও দেখছিলাম। আজকে তো মেক্সিকো সাউথ আফ্রিকা ওপেনিং ম্যাচ, এটা নিয়ে তো কথা হচ্ছে। এখানে আবার ফিরে আসবো একটু, যে ব্যাপারটা আমরা বাংলাদেশিরা কথা না বললেই নয়, সেটি হচ্ছে নিজেদের পছন্দের দল। যেহেতু এখন আমরা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে খেলতে পারি না, তাতে কি হয়েছে? ফুটবল নিয়ে আমাদের উন্মাদনা কিন্তু কোনো ক্ষেত্রে কম নয়। একজন ফুটবলার হিসেবে আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে একদিন বাংলাদেশও খেলবে, কিন্তু যদি এবার কিংবা ওভারঅল ফুটবলে আপনার প্রিয় দলের কথা জিজ্ঞেস করি, কার কথা বলবেন? আপনার ফার্স্ট অফ অল আমি যদি বলি, আসলে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন কিন্তু আমরা বেশিরভাগ যারা ফুটবল ফ্যান আছি তারা কিন্তু আমরা আর্জেন্টিনা বা ব্রাজিল, মানে দুইটা টিমে কিন্তু বিভক্ত হই। তারপর কিন্তু এখানে আমাদের বাংলাদেশে আপনার অন্যান্য টিমেরও কিন্তু সমর্থক আছে, যেমন জার্মানির আছে, স্পেনের আছে, আলাদা আলাদা জনরা আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আর্জেন্টিনা ব্রাজিল। তো ডেফিনেটলি আমারও তো একটা দলকে আমি সমর্থন করি, আমি আর্জেন্টিনাকে সমর্থন করি সেই অনেক আগের থেকেই। তো অন্যান্য মানুষের মতো আমিও হোপফুলি আমিও আশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফি তো এখনো আপনাদেরই আছে, তাহলে তো আমরা এটা হাতছাড়া করতে চাই না আর কি। ওয়েল, হ্যাঁ, এবারের টিমটাও একটা স্ট্রং জায়গা থেকে এসেছে। যারা আর্জেন্টিন সাপোর্টার তারা ভেরি
জাস্টিফাইডলি সো তারা আসলে এক্সপেক্ট করছে আর্জেন্টিনা এবারও ভালো কিছু করবে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সম্ভবত 1 নম্বরেই আছে আর্জেন্টিনা, আপনি বলছিলেন আমাকে এবার আমরা যখন আলোচনা করছিলাম। আমি কিছুক্ষণ আগে দেখলাম যেটা আপনার আর্জেন্টিনা 3 নম্বরে নেমে গিয়েছিল, সেটা আবার 1 নম্বরে ফিরে আসছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আর্জেন্টিনার মানে লক্ষ্য থাকবে যে তারা যে লাস্ট 2022 ওয়ার্ল্ড কাপ যে জিতেছিল সেইটাকে ধরে রাখা। কিন্তু আমি যেটা মনে করি যে এইবার ওয়ার্ল্ড কাপটাতে মানে আপনার আরও 3-4টা টিম আছে যারা খুব স্ট্রং পজিশনে আছে, যে তারাও এইখানে ওয়ার্ল্ড কাপের দাবিদার। সেখানে আপনার স্পেন হইতে পারে, বা ফ্রান্স হইতে পারে, জার্মানি হইতে পারে, পর্তুগাল। সো ব্রাজিলের আপনার হেক্সা জেতার একটা সুবর্ণ সুযোগও থাকতে পারে। যদিও সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না, কিন্তু বড় মঞ্চে হয়তো ওদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যদি ওই টপ পারফরমেন্সটা ব্যাক করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এখানে 5-6টা টিমের ভিতরে আসলে উন্মুক্ত থাকবে আসলে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা। রাইট, যে যে নামগুলো বলেছেন আসলে ঘুরে ফিরে এই দেশগুলো নিয়ে উন্মাদনা বেশি থাকে। তবে ওয়ার্ল্ড কাপ ফুটবল মানে আমরা দেখি অনেক বেশি আনসার্টেনটি থাকে, অনেক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে যায়। আর যেহেতু এবার অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, 48টি দল এবং যেখানে আগে 64টি ম্যাচ হতো সেখানে 104টি ম্যাচ হচ্ছে, অলমোস্ট ক্লোজ টু ডাবল। সো অনেক কিছুই কিন্তু মাঝখানে পরিবর্তন হবার সুযোগ রয়েছে। যেহেতু অনেক বেশি ফিজিক্যাল, আপনি বলছিলেন যে ইটস এ ফিজিক্যাল গেম, সেই জায়গাটায় ইনজুরির একটা প্রশ্নও কিন্তু থাকছে। জায়ান্ট টিমগুলোকে আসলে আমরা কতটা শেষ পর্যন্ত দেখতে পাবো একই রকম, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। না, অফকোর্স দেখেন আপনার ফার্স্ট রাউন্ডে যদি ম্যাচ হয় 48টা, তো সেইখান থেকে আপনার 32তে নেমে আসছে, তারপরে আসছে রাউন্ড অফ 16, তারপরে কোয়ার্টার ফাইনাল। সো ইউজুয়ালি আমরা রাউন্ড অফ 16 দেখি, এবার রাউন্ড অফ 16 এর আগে একটা রাউন্ড অফ 32। অনেকগুলোই ম্যাচ হবে, তো এখানে স্বাভাবিকভাবেই অনেকগুলো ম্যাচ খেলবে প্লেয়াররা, সেইখানে প্লেয়াররা অনেক টায়ার্ড থাকবে, তো সেই ক্ষেত্রে ইনজুরির সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো আমার কাছে মনে হয় কোচদের অবশ্যই একটা বড় একটা পরিকল্পনা আছে, তারা কিভাবে আসলে ম্যানেজ করবে যে এই লম্বা সময়টা, অলমোস্ট আপনার 40 দিনের একটা বড় একটা জার্নি। সো আমরা অবশ্যই আমরা দেখব যে যারা বড় মাপের প্লেয়ার তারা যেন মিস না হয়। অলরেডি যেমন ব্রাজিলের কথা আমি জানি যে নেইমার তো ইজ অলরেডি ইনজুর্ড এবং উনি ফার্স্ট ম্যাচটা খেলতে পারবেন না। আপনি মার্টিনেজের কথা জিজ্ঞেস করছিলেন, এখনো আসলে শিওর না যে উনি খেলছেন কিনা। আপনার নেইমার ফার্স্ট ম্যাচ না, আমার কাছে মনে হয় যে উনি সেকেন্ড ম্যাচ আসলে ব্যাক করবে কিনা সন্দেহ আছে। তো এখন পর্যন্ত আপডেট জানি না যে আসলে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজের আসলে কি অবস্থা। আপনার স্পেনের এমএল এর অবস্থাও কিন্তু, উনিও কিন্তু ইনজুরি। তো এরকম আসলে বিশ্বকাপ শুরুর আগে অনেক ভালো ভালো প্লেয়ার ইনজুরি। তো এমনও দেখবেন যে আসলে বিশ্বকাপের চলাকালীন অবস্থাতে কিন্তু অনেক বড় মাপের প্লেয়ারও ইনজুর্ড হইতে পারে। তো আমার কাছে আমরা ফুটবল দর্শকরা এটাই চাবো যে আমাদের যে মানে যারা ভালো প্লেয়ার, যারা ফেভারিট প্লেয়ার, তারা যেন ইনজুর্ড না হয়, তারা যেন মাঠে থাকে। অবশ্যই, কারণ আসলে অনেক ক্ষেত্রে আমাদের উত্তেজনা বা আনন্দের জায়গাটা কিন্তু ঘিরে থাকে সিলেক্টেড কিছু প্রিয় খেলোয়াড়ের জন্য। দেশের পাশাপাশি কিন্তু প্রিয় খেলোয়াড়ের জাদুকরি খেলা দেখার ইচ্ছেটাই আমাদের অনেক বেশি রয়ে যায়, সেই জায়গাটা তো থাকছেই। অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে এবারের ওয়ার্ল্ড কাপ এবং এই যেটা ইনজুরির কথাটা বলছিলাম যে অলরেডি কিছু প্লেয়ারের কথা আমরা জানি না, সেটা কারণ এর আগেও আসলে খেলা তো কন্টিনিউয়াসলি চলছে। ওয়ার্ল্ড কাপের আগেও বিভিন্ন খেলার থ্রুতেই, যেমন আর্জেন্টিনার যে র্যাঙ্কিংটাও চেঞ্জ হলো 3 থেকে 1-এ, সেটাও প্রিভিয়াস পারফরমেন্সের জন্য। গেটিং ব্যাক টু মেক্সিকো অ্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ, যেখানে সাউথ আফ্রিকার দীর্ঘদিন পরে আসার কথাটা বলছিলাম, সেই জায়গা থেকে একটু বলতে চাই 48টি জাতি নতুন করে একটা সুযোগ পাওয়া, এটির জন্য কি আসলে একটা জিনিস তো ভালো, অনেকে নতুন করে খেলার সুযোগ পেয়েছে, সেই ভালো দিকটাকে বেশি এগিয়ে রাখবেন নাকি কি মনে হয় কোয়ালিটিটাকে কিছুটা ডিলিউট করছে এখানে ওয়ার্ল্ড কাপের? আমার কাছে মনে হয় না, কারণ আপনার এটা নতুন যারা টিম আসছে ডেফিনেটলি তারা পারফরমেন্স করে আসে তাদের জোনগুলোর থেকে। তো আমার কাছে মনে হয় নতুন টিম আসবে আপনার নতুন, কিন্তু যখন বেশি দলকে সুযোগ দেওয়া হচ্ছে তার মানে পারফরমেন্সের জায়গাটার কিছু ছাড় পাচ্ছে না সেটা অবশ্যই না। যে এটা আসলে আমরা যদি
কোয়ালিটি দিক থেকে চিন্তা করি, আসলে এটা তো ট্যালেন্ট তো আসলে সব জায়গাতেই থাকে, ছোট That's দেশগুলোতেও থাকে। That's তো আমার কাছে মনে হয় যে যে সমস্ত আপনার যদি 32টা হইতো টিম, তাহলে কিন্তু আসলে ছোট টিম যেগুলো আসছে এগুলো সুযোগ পেত না, তাই না? তো এখন যেহেতু টিম অনেকগুলো, তো সেই ক্ষেত্রে কিন্তু সুযোগটা আসছে। তো আমার কাছে মনে হয় যে আপনার ওয়ার্ল্ড কাপে যেহেতু আসছে, সব টিমেরই কোয়ালিটি আছে বেটার করার। তো যে সমস্ত নতুন নতুন টিমগুলো আসছে তাদের জন্য অনেক ভালো একটা জার্নি। তো আমার কাছে মনে হয় এইখান থেকে যে এক্সপিরিয়েন্সটা হবে, তারা নেক্সট ফিউচারেও হয়তো বা মনে করেন আপনার ভালো ফুটবল বা ভালো কিছু উপহার দেবে। ওয়েল, উইথ দ্যাট নোট আমি একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। এভরিওয়ান, দ্য রোড টু গ্লোরি হ্যাজ অফিসিয়ালি বিগান। সো আমরা আলোচনা করছিলাম আজকের ম্যাচ ওভারঅল ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, খুব দ্রুত ফিরছি আবারও ডি বক্সে, সাথেই থাকুন। Tonight, football history begins again. This is the largest football World Cup ever in the history. FIFA World Cup 2026 মেক্সিকোতে মহা সমারোহে শুরু হয়ে গেল এবং আজকে প্রথম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু আমরাও এই ইতিহাসের সঙ্গী হয়ে গেলাম। এবার শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা এবং দেখতে থাকার পালা কি কি ম্যাজিক উন্মোচিত হচ্ছে এবারের পুরো ওয়ার্ল্ড কাপে। ডি বক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলহুরে জাহান, দেখছেন সময় টেলিভিশনের পর্দায়। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার সঙ্গে কথা হচ্ছিল এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে ওভারঅল। যদিও আর্জেন্টিনা ফ্যান আপনি, কে ভালো অবস্থানে আছে কয়েকটি দলের কথা বলছিলেনও, তারপরও যদি এবারে ফেভারিট টিমের কথা বলি, কি মনে হচ্ছে ওভারঅল দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে কিংবা পারফরমেন্সের দৃষ্টি থেকে? যেমন এইখানে যদি ফেভারিট ধরা হয়, এখানে স্পেনকে রাখতে হবে। আমি পাশাপাশি আপনার আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, এদের চান্সটা অনেক বেশি। যদিও আমরা এইখানে যদি চিন্তা করি যে যদি আপনার আর্জেন্টিনা এবং পর্তুগাল যদি কোয়ার্টার ফাইনালে আসে, তো এটা জানতে পেরেছি কোয়ার্টার ফাইনালটা তাদের মধ্যে হতে পারে। যদি হয় তাহলে তো একটা দলকে আসলে আমরা লস করব। তো আমরা আসলে চাই যে প্রত্যাশিত যে টিমগুলো আছে, যাদের খেলা দেখতে আমরা অভ্যস্ত এবং যাদের খেলাগুলো দেখতে আমরা পছন্দ করি, তারা সুযোগও কিন্তু দলগুলো একটু বেশিই পাচ্ছে, যেহেতু প্রতিটি দল থেকে 12টি, এখন যেমন প্রতিটি গ্রুপে আজকে আমরা এ গ্রুপের খেলা দিয়ে শুরু হলো এবং নেক্সট যে ম্যাচটি আছে সেটিও এই গ্রুপের বাকি দুটি দলের। এক একটি গ্রুপে 4টি করে দল, মোট 12টি গ্রুপ, সেখান থেকে বেস্ট 2 কোয়ালিফাই করবে। তারপর আবার 8 বেস্ট থার্ড প্লেস উইনার, তারা সহ 32 ম্যাচ দলের আবার খেলা হবে। সো ছোট বড় সব দলই কিন্তু আসলে ঘুরে ফিরে সুযোগটা একটু বেশিই পাচ্ছে। না দেখেন, আসলে এইবার আমরা যদি চিন্তা করি, আপনার ডেথ গ্রুপ কিন্তু নাই, আপনার একবারেই টোটালি ওপেন। তো আমার কাছে মনে হয় যে সমস্ত টিম নিয়ে আমরা আসলে ভাবি, সেই সমস্ত টিমগুলো অনায়াসেই কিন্তু রাউন্ড অফ 32 তে যাবে। হ্যাঁ, তারপরে এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে? এখন এটা আসলে এটা ফিফার আসলে নিয়ম। তো আমার কাছে মনে হয় যে ঠিক আছে, 48টা টিম থেকে আসলে আপনি বলতেছিলেন যে আপনার 64টা ম্যাচের থেকে আমরা 104, তো ম্যাচের পার্থক্য কিন্তু অনেক, অলমোস্ট ডাবল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে খেলার সুযোগটা, আসলে ম্যাচ দেখার সুযোগটা আমাদের বেশি হবে। তো কম্পিটিশনের জায়গাটা আমার কাছে মনে হয় যে রাউন্ড অফ 16 গিয়ে দেখতে পারবো। হ্যাঁ, রাউন্ড অফ 16 গিয়েই তো আসলে অলওয়েজ তখন লড়াইটা অনেক বেশি হাড্ডাহাড্ডি হয়। প্রতিটি দল তাদের এক্সট্রিম একটা জায়গায় থাকে, দর্শকও অন্যরকম এক্সাইটমেন্টের জায়গায় থাকে। আপনার কথা শুরুতে বলছিলাম যে নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে বাংলাদেশও এক সময়ে বিশ্বমঞ্চে খেলবে। এটি আমরা আবেগের জায়গা থেকে সবাই স্বপ্নটা দেখি, তবে বাস্তবতা দেখলে হয়তো আমরা সেটা স্বীকার করি যে হয়তো আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু স্বপ্নটা আমাদের সবার মধ্যেই আছে। এখন তো কোচ হিসেবেও কাজ করছেন দলের সঙ্গে, সেই জায়গা থেকে
বাংলাদেশ দলকে নিয়ে বা ওভারঅল ওয়ার্ল্ড কাপকে নিয়ে কোচের দৃষ্টিভঙ্গি থেকে কি বলবেন? আসলে দেখেন আমরা তো আসলেই এখানে বাংলাদেশি যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু ফুটবলটাকে অনেক বেশি পছন্দ অনেক করে, আমাদের বেশি, হ্যাঁ। আবেগের জায়গা। তো আমরা দেখেন সাম্প্রতিক সময়ে হয়তো বা আমাদের হামজা বা সমিত সোম বা জায়ান এরা আসার পরে কিন্তু ফুটবলের প্রতি মানুষের কিন্তু প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে, একটা হাইপ ক্রিয়েট হয়েছে। তো আপনি যদি রিসেন্ট পাস্ট যদি যান, ফুটবলের প্রতি কিন্তু মানুষের ভালোবাসার জায়গা ছিল, কিন্তু ফুটবলের প্রতি কিন্তু খুব বেশি রাগ ছিল, বিদ্বেষ ছিল, যে আমাদের ফুটবলাররা কেন ভালো রেজাল্ট করতে পারে না বা ভালো কোনো কিছু দিতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ভালো কিছু করতে গেলে আমাদের ফ্যাসিলিটির জায়গাটা ইনশিওর করতে হবে, আমাদের ফুটবল ডেভেলপ করতে গেলে আমাদের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, আমাদের ক্লাব কাঠামো চেঞ্জ করতে হবে, আমাদের পাইপলাইন তৈরি করতে হবে। তো আমার কাছে মনে হয় এই সমস্ত জায়গায় যদি আমরা পজিটিভলি যদি আগাতে পারি, তাহলে আমরাও আশা করি যে বাংলাদেশ একটা ভালো জায়গায় খেলবে। কিন্তু এখন যে হাইপটা ক্রিয়েট হয়েছে, মানুষ যে ফুটবলকে ভালোবাসতে শুরু করেছে, তো সেই ভালোবাসার জায়গাটা যেন দিন দিন বাড়তেই থাকে, সেটা যেন কমে না যায়। সেই জায়গার থেকে আমাদের যে ফুটবলটাকে ধরে রাখা বা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পলিসি মেক করা দরকার, অতি সত্বর আসলে পলিসি মেক করা খুব জরুরি। রাইট, অবশ্যই। এবং একজন কোচ হিসেবেও নিশ্চয়ই আপনি একটা সময় পর্যন্ত তো আসলে খেলেছেন ফুটবলের প্রতি একটা অগাধ ভালোবাসা থেকে, সেনাবাহিনীতে ছিলেন সম্ভবত, সেখান থেকে ছেড়ে দিয়েছেন ফুটবলের জন্য, এমনটা কি? রাইট, আমি সেনাবাহিনীতে ফুটবল প্লেয়ার হিসেবে আসলে আমার চাকুরিতে যাওয়া, ওইখানে আমি যখন 10-12 বছর যখন ফুটবল খেলি, আসলে প্রত্যেকটা প্লেয়ারই তো আসলে ন্যাশনাল টিমের স্বপ্ন থাকে। তো যেহেতু সেনাবাহিনী টিম প্রফেশনালি ফুটবলে কোনো জায়গায় অংশগ্রহণ করে না, শুধু ওরা সার্ভিস টিমগুলোর ভিতরে খেলে, তখন চিন্তা হয়, তখন আমি ভাবতে থাকি যে বাইরের প্লেয়ার যদি আসলে যে পরিশ্রমটুকু করে বা ওরা যদি ন্যাশনাল টিমে খেলতে পারে, তো আমি এখানে তো অনেক বেশি পরিশ্রম করি, তাহলে আমি কেন খেলতে পারবো না? তখন আমি আমার জায়গার থেকে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার সাথে কথা হয়, পরে স্বেচ্ছায় আসলে রিজাইন দিয়ে ওইখান থেকে বের হয়ে আমি মোহামেডান থেকে আসলে প্রফেশনালি ক্যারিয়ার শুরু করি। আসলে আমার সত্যি কথা যেটা, আমার যে টার্গেট নিয়ে প্রফেশনালি ক্যারিয়ার শুরু করা, আমি মোহামেডান জাস্ট একটা ম্যাচ খেলার পর আমি কিন্তু ন্যাশনাল টিমে কল আসে। হ্যাঁ, সো এটা আমার একটা বড় একটা প্রাপ্তির জায়গা। দারুণ, দারুণ একটা ব্যাপার। এখনো কোচ হিসেবে কাজ করছেন। কোচের কিন্তু একটা বিশাল জায়গা কিন্তু থাকে। আমরা যদি ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আপনার প্রিয় দল আর্জেন্টিনার কথাই বলি, সেখানেও কিন্তু কোচকে আলাদা প্রশংসায় আমরা ভাসতে দেখেছি এবং কৃতিত্বটা কোচের উপরে দেওয়ার ব্যাপারটাও দেখেছি। ইভেন আজকে সাউথ আফ্রিকার কোচ হিউগো ব্রুকস, তিনি কিন্তু 1986-এ খেলেছেন মেক্সিকোর বিপক্ষেই, সেই জায়গাটাও কাজ করেছে। অন্যদিকে মেক্সিকোর কথা যেটা বলছিলাম, যে টানা 8টি জয় নিয়ে তারা টুর্নামেন্টে ঢুকেছে, সেটির কৃতিত্বও কিন্তু অনেকটা আসলে দেওয়া হচ্ছে তাদের কোচ হাভিয়ার যিনি আছেন তার উপরে। সো আসলে দেখেন, ফুটবলের রেজাল্ট কিন্তু আপনার কোচ প্লেয়ার এটা আসলে ব্যালেন্স করে হয়, যে কোচ যে ট্রেনিং করায় আমরা প্লেয়াররা যদি ঠিকঠাক মতো সেগুলো করতে পারি, এবং কোচ যদি সাকসেসফুলটা আসে কিন্তু আসলে প্লেয়ার থেকেই। তো আমার কাছে মনে হয় যে কোচের ভাবনা একরকম, প্লেয়ারের জায়গা থেকে প্লেয়ারের ভাবনাটা একরকম থাকে। তো কোচ আসলে সব কিছু চিন্তা করে কিন্তু সে তার টিমকে কিভাবে বেটার জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই জন্য কিন্তু সে বিভিন্ন রকম আপনার ট্রেনিং বলেন বা কৌশল বলেন, সব কিছুই কিন্তু আসলে সে এনশিওর করে। তো আমার কাছে মনে হয় দিন শেষে যারা ভালো কোচ, তারা কিন্তু একটা ভালো মেন্টর। তো আমার কাছে মনে হয় যে দিন শেষে উনি চায় যে সর্বোচ্চ পারফরমেন্সটা যেন প্লেয়ারদের কাছ থেকে নিয়ে আসে। তো তার জন্য যত ধরনের ফ্যাসিলিটিস ইনশিওর করা দরকার বা ট্রেনিং ফ্যাসিলিটিস যত কিছু করা যায়, আমার কাছে মনে হয় একটা কোচের উপর অনেক কিছু নির্ভর করে ভালো রেজাল্ট করা। আপনার মেক্সিকোর কোচও কিন্তু মেক্সিকো ন্যাশনাল টিমে খেলেছে। তো এটা কিন্তু আসলে প্লেয়ারদের জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা, কারণ একটা প্লেয়ার যখন একটা কোচ হয়, তখন কিন্তু প্লেয়ারের ফিলোসফিটা বুঝতে পারে যে প্লেয়ার আসলে কি চায়। তো আমার কাছে মনে হয় এটা একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ। অফকোর্স তাই। ওয়েল, ফ্রম মেক্সিকো টু কানাডা টু ইউনাইটেড স্টেটস, দেশ যেমন খেলছে, একই সাথে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেয়ার্স তারাও কিন্তু আসলে খেলবে। সময় বলে দেবে হু উইল রাইজ, হু উইল সারপ্রাইজ অ্যান্ড হু উইল আলটিমেটলি রাইজ দ্য ট্রফি। দি ফুটবল ইমর্টালিটির পেছনে সবাই মিলেই ঘুরছে। সো এবারের কারা সবচেয়ে ভালো করবে বা ফেভারিট টিমের কথা জিজ্ঞেস করছিলাম, একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমরা শেষের দিকেই আছি, হু ক্যান সারপ্রাইজ আস? কি মনে হয় কোন দল সারপ্রাইজ করতে পারে?
এটা আসলে এই মুহূর্তে বলাটা ডিফিকাল্ট, কিন্তু দেখেন ফুটবলে অনেক ধরনের অঘটন ঘটতে পারে। আপনার মনে আছে যে আপনার 2022-এর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছিল I এবং remember that. আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। সো এই ধরনের ছোট ছোট অনেক ঘটনা আপনার এই ওয়ার্ল্ড কাপেও ঘটতে পারে। তো এবং এই ওয়ার্ল্ড কাপ সম্ভবত আন্ডারডগদের জন্য আরো বেটার, মানে এই সারপ্রাইজিং এলিমেন্টগুলোর জন্য। তো আপনার যেটা বলছিলাম আর কি, যে ছোট ছোট টিমগুলোও কিন্তু বড় বড় টিমকে আসলে হারাতে পারে। তখন আসলে অনেকটা সময় কিন্তু র্যাঙ্কিংটা কিন্তু ম্যাটার করে না। ওই দিনের যে ফুটবলটা আসলে মাঠে যে বেটার পারফরমেন্স করবে সেই কিন্তু আসলে ম্যাচটা জিততে পারবে। তো আমার কাছে মনে হয় ছোট ছোট ঘটনা থাকবে, তারপর আমার দিন শেষে আমার কাছে মানে আপনার এই বিশ্বকাপের শেষের দিকে আমার কাছে যেটাই মনে হবে যে আমরা যে সমস্ত টিমগুলোকে ফেভারিট ভাবছিলাম সেই সমস্ত টিমগুলোই আসলে আমার কাছে আলটিমেটলি মনে হয় যে তারা একবার লাস্ট স্টেজ পর্যন্ত যাবে। হ্যাঁ, কারণ আসলে সবকিছু মিলিয়ে আমরা তো পারফরমেন্স, ওভারঅল যে পারফরমেন্স স্ট্যাটিস্টিক্স, সেটা কিছুটা হলো হয়তো কাজে লেগে যায়। আনসার্টেইন, আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটেই যায়, যেমন সৌদি আরব আর আর্জেন্টিনার কথা বললেন, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার পারফরমেন্স, ব্যালেন্স, তাদের টিম স্ট্রেংথ, সেটি কিন্তু আসলে কাজে লেগেছে। সো নিশ্চয়ই এবারও সেটাই হবে। সো ইট হ্যাজ জাস্ট বিগান। দেখা যাক সামনে আর কি কি অপেক্ষা করছে আমাদের সবার জন্য, ফুটবল প্রেমীদের জন্য। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, প্রথম ম্যাচেই একসাথে খেলা দেখা এবং প্রথম ম্যাচের ডিসকাশন। সামনে আরেকটি ম্যাচ কিছুক্ষণ পরেই সকাল 8টায় বাংলাদেশ সময় আমরা দেখতে পাবো, সময় টিভিতেও সরাসরি দেখতে পাবেন আপনারা, চেক এবং কোরিয়া, দক্ষিণ কোরিয়া। কোনো প্রেডিকশন দিতে চান? কি মনে আসলে হয়? Just prediction. প্রেডিকশন করাটা আসলে টাফ। আমার কাছে মনে হয় অনেক কম্পিটিটিভ গেম হবে। তো এখানে প্রেডিকশন যদি আমি করতে চাই তাহলে কোরিয়াকে আমি এগিয়ে রাখবো আর কি। কোরিয়া জেতার চান্স অনেক বেশি। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ। দর্শক যারা দেখছিলেন, দ্য ওয়ার্ল্ড কাপ ইজ আন্ডারওয়ে অ্যান্ড দ্য স্টেজ ইজ সেট অ্যান্ড দ্য ড্রিম অফ গ্লোরি বিগিনস ফর 48 নেশনস। একটি ম্যাচ আমরা দেখে নিলাম অলরেডি, মেক্সিকো প্রথম ম্যাচেই জিতে নিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে। দ্য নেক্সট ম্যাচ ইজ বিটুইন চেক রিপাবলিক অ্যান্ড দক্ষিণ কোরিয়া। আমার গেস্ট কিন্তু দক্ষিণ কোরিয়াকে এগিয়ে রাখলেন, প্রেডিকশন জানিয়ে দিলেন, বাট আলটিমেটলি কি হবে সেটি খেলা দেখলেই বুঝতে পারবো। খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সময় টেলিভিশনে আপনারা সরাসরি দেখতে পাবেন বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রত্যেকটি খেলা। সো স্টে টিউনড, গুড বাই ফর নাও।